তারা প্রোক্লেমেশন চাইবে না, এই কারণে আপনারা প্রোক্লেমেশন দেবেন না। তারা সংবিধান বাতিল চাইবে না, এই জন্য আপনারা সংবিধান বাতিল করবেন না। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে জীবন আমরা দিয়েছি, যে ছাত্ররা তরুণরা যে রক্ত রাজপথে দিয়েছে, এটার যে কমিটমেন্ট, এটার যে অঙ্গীকার, এটাকে যদি ঠিক জায়গায় রাখতে হয় তাহলে আমাদেরকে একটা রাজনৈতিক শক্তি আকারে আত্মপ্রকাশ করতে হবে, এর আর কোনো বিকল্প আমাদের সামনে নাই। তো সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শুধু বলতে চাই যে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক যৌক্তিক ক্ষোভ আছে, এটা আমরা জানি, আমরাও স্বীকার করি যে সবসময় যে তাদের সাথে ন্যায্যতার সাথে তাদেরকে তাদের জায়গাটা দেয়া গেছে সেটা আমি বলবো না। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে ভাইরা, যে আমরা জুলাই মাসে যখন আমাদের বীর যোদ্ধারা যখন রাস্তায় জীবন দিচ্ছিলেন, তখন কিন্তু কে প্রাইভেট কে পাবলিক এটা কিন্তু আমরা দেখি নাই। এটা পুরোটা হয়ে গেছিল, আপনারা একটু স্মরণ করে দেখেন, বাংলাদেশে এর আগ পর্যন্ত যে কোনো আন্দোলন সংগ্রাম মানে হচ্ছে কিছু সুনির্দিষ্ট জায়গা, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, ঘুরে ফিরে এই কতগুলো জায়গাকেই ধরে নেওয়া হয় যে এগুলোই হচ্ছে আন্দোলন সংগ্রামের জায়গা। কিন্তু এবারে আমরা ঢাকা শহরে দেখলাম যে পুরো ঢাকা শহর একটা আরবান ওয়ারফেয়ারে লিপ্ত হয়েছিল এবং প্রচণ্ড যুদ্ধংদেহী একটা রাষ্ট্রের বিরুদ্ধে সম্পূর্ণ নিরস্ত্র আমাদের ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ নিরস্ত্র বাংলাদেশের জনগণ, যারা কিনা বাঁশ দিয়ে গুলি ঠেকাচ্ছে, এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও আমরা দেখেছি। এই বাঁশ দিয়ে গুলি ঠেকানোর মতো অভূতপূর্ব এবং অকল্পনীয় বীরত্ব আমরা কিন্তু এই ঢাকা শহরে দেখতে পেয়েছি। এবং এটা ভবিষ্যতেও যারা আরবান ওয়ারফেয়ার নিয়ে কাজ করে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন, যারা আন্দোলন সংগ্রাম নিয়ে কাজ করে, তাদের জন্য এটা একটা বিরাট একটা নতুন একটা উইন্ডো, যেটা নিয়ে আমাদেরকে আরও আমাদের প্রচলিত গ্রামারের সাথে কিন্তু এটা মেলে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, 18 জুলাই যখন, এই 18 জুলাই কথা বারবার এখানে এসেছে, 18 জুলাই যখন কমপ্লিট শাটডাউন ছিল, আমি সকালবেলা বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি যাবো, কিন্তু যেহেতু আমি আপনাদের মধ্যে এত সাহসী না, আমার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, ভয় ছিল যে যেভাবে রাস্তায় দেখা মাত্র গুলি করা হচ্ছে, আমি কি রাস্তায় নামবো কি নামবো না। কিন্তু সেই একদম আমি আপনাদেরকে আমার ভেতরের মনের কথাটা বলছি, কোনোভাবে আপনাদেরকে খুশি করার জন্য না, যে যখন আমি সকালবেলা বের হওয়ার আগে সর্বশেষ ইন্টারনেটে একটা ভিডিও তখন জাস্ট সামনে আসলো যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা পুলিশকে যখন ধাওয়া দিলেন, একদম ওই ভিডিওটা দেখে আমি ভেবেছি, আমি নিজেকে সিদ্ধান্ত নিলাম যে আর আমি কি ঘরে বসে থাকতে পারবো না। আমি রাস্তায় নেমে গেলাম এবং রাস্তায় নেমে আমি দেখলাম গোটা উত্তরা শহর শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরা শিক্ষার্থীরা, তরুণরা, তারা জাস্ট লিটারালি টেক ওভার করেছে। এবং সেখানে এটা একটা বাংলাদেশে গণ অভ্যুত্থান, আমরা বলছি যে 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু আমার বিবেচনায় বাংলাদেশে প্রথমে গণ অভ্যুত্থান ঘটার আগে আসলে ক্যাম্পাস অভ্যুত্থান ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14 তারিখ রাতে, 17-18 তারিখ এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এই নর্থ, এই পুরো বেল্টে শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা যেভাবে তাদের যে শক্তিটা দেখিয়েছেন, এটা কিন্তু প্রথম পর্বের অভ্যুত্থান তখনই ঘটে গিয়েছিল। এবং তারপরে কবে শেখ হাসিনার পতন ঘটবে সেটা ছিল মাত্র সময়ের ব্যাপার মাত্র। তো সেইখান থেকে আমি আপনাদেরকে বলবো, আমাদের এখানে যে প্রাইভেট পাবলিকের একটা সংকট তৈরি হয়েছে, এটা একেবারেই কাম্য না। আমরা প্রাইভেট আর পাবলিক বাহিরে কেবল, ভেতরে কিন্তু আমাদের সমান রাঙা, আমাদের কিন্তু সবার একই ধরনের রক্ত, একই ধরনের লাল রক্ত বেরোয় যখন আমাদের উপর যখন অত্যাচার করা হয়, যখন আমাদেরকে গুলি করা হয়। আপনার রক্ত সাদা না, আমার রক্ত লাল না, আমাদের সবার রক্তই লাল, আপনি আলাদা করতে পারবেন না। সুতরাং এই প্রশ্নটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমি আশা করবো আপনারা নিশ্চয়ই বোঝেন যে গত 15 বছর রাজনৈতিকভাবে একটা নব্য বাকশাল কায়েম করেছিল শেখ হাসিনা। সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল এবং রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা, আপোষকামিতার মধ্যেও যে গণতান্ত্রিক স্পেসগুলোর জন্য যারা সংগ্রাম করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা এবং বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নো ভ্যাট আন্দোলন হয়েছে, এখানে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবার আবার 24 অভ্যুত্থান হয়েছে। আমার পরিষ্কার মনে আছে, যখন এখানে নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছা লীগের যে তাণ্ডব চলছিল, তখন এই আপনাদের এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আপনারা একটা দুর্গ গড়ে তুলেছিলেন এবং সেইটা তখন আশেপাশের অঞ্চলের মানুষেরা এসে আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল। তো সেই স্মৃতিগুলো কিন্তু আমাদের এখনো তাজা আছে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা যে অভূতপূর্ব নজির সৃষ্টি করেছেন গত অন্তত 7-8 বছর, জেনারেশন হিসেবে, প্রজন্ম হিসেবে আমাদের একটা ইস্যু তৈরি হয়েছিল শেখ হাসিনার সাথে। যাদেরকে শেখ হাসিনার আওয়ামী লীগ, গণহত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগ যাদেরকে 18 সালে রাস্তায় নির্যাতন করেছে, যাদেরকে মেরেছে রাস্তায় আন্দোলন করার কারণে, নিরাপদ সড়ক আন্দোলন করার কারণে, যে স্কুলের বাচ্চারা, ক্লাস 8-এর বাচ্চা, ক্লাস 9-এর বাচ্চা, ক্লাস ইন্টারমিডিয়েটের ছাত্ররা, তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েছে 24 সালে। এবং তারাই হচ্ছে তাদের ওই পুরনো যে ক্ষত, সেটা যখনই তারা সুযোগ পেয়েছে, তারা সেটা আপনারা এখানে বলেছেন যে আমরা যখন দেখেছি আমাদের কোটা অত বড় ইস্যু ছিল না আমাদের জন্য, যখন আমরা দেখেছি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইয়েরা মার খাচ্ছে, তখন আমরা আসলে চুপ থাকতে পারি নাই। এই কথাটা সত্যি, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্য নয়।
পুরো সত্যটা হচ্ছে যে আপনাদের সাথে যে অপমান করা হয়েছে গত 15 বছর, যে অপমানমূলক একটা জীবন, যে অমর্যাদা আপনাদেরকে ফেস করতে হয়েছে প্রতি পদে পদে একটা তরুণ হিসেবে, এটা আপনাদেরকে প্রতিদিন যে যন্ত্রণা দিয়েছে তার একটা আউটবার্স্ট ঘটেছে এই 24 সালের জুলাই মাসে। ফলে এটা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইদের পাশে দাঁড়ানোর ব্যাপার না, অবশ্যই সেটা একটা ব্যাপার, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে যে জীবন, আমাদেরকে যে ধরনের একটা অপমানমূলক এবং একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবন এখানে শেখ হাসিনার আওয়ামী লীগ, যেখানে কথা বললেই গুম করা হয়েছে, কথা বললেই জেলে নেওয়া হয়েছে, এই ধরনের একটা জীবন এখানে দেওয়া হয়েছে, সেই জীবনের বিরুদ্ধে আমরা একটা আমাদের মর্যাদার জন্য, আমাদের অধিকারের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই পুরো প্রজন্ম রাস্তায় নেমেছিল এবং আমরা সফল হয়েছি। এই জিনিসটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে যে তার মানে হচ্ছে শুধুমাত্র নির্বাচনের দাবি জানিয়ে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা, তরুণরা যে কথাগুলো আপনারা লিখেছেন, এই কথাগুলোর মধ্যে পরিষ্কারভাবে আমরা বাংলাদেশের তরুণরা কি চায় সেটা পরিষ্কারভাবে বিধৃত আছে, পরিষ্কারভাবে ব্যক্ত করা আছে। সুতরাং এই সংস্কারগুলো করতে হবে, কোনো অজুহাতেই, কোনো ধরনের চাপ প্রয়োগ করেই এই সংস্কার থেকে সরে আসা যাবে না। অন্তর্বর্তী সরকারকে আমরা, ডক্টর ইউনূস, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা পছন্দ করি, তিনি একজন বৈশ্বিক ব্যক্তিত্ব এবং তিনি এই গুরুত্বপূর্ণ একটা সময়ে এসে জাতির হাল ধরেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার সামনে শুধুমাত্র দুটো অপশন আছে। একটা হচ্ছে যে ভরসা করে বাংলাদেশের জনগণ আপনাকে সরকারে বসিয়েছে সেটা আপনি সম্পন্ন করবেন, আরেকটা হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলোর চাপে ব্যর্থ হবেন। কোনটা আপনি বেছে নেবেন সেটা আমরা বিশ্বাস করি যে আপনি যদি ফার্মলি বলেন যে আমি এই কাজগুলো করব, যেটা আপনি ইতিমধ্যেই বলেছেন যে সংস্কারের এই ব্যাপারগুলো আমরা ওয়েবসাইটে তুলে দেব, কে পক্ষে কে বিপক্ষে সেখান থেকে জানা যাবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আমি শুধু আহ্বান জানাবো আপনাকে, ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকারকে, যে আপনারা একটা কাজ করে দেখান যে কাজটা রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে, কিন্তু আপনারা যে একটা বাংলাদেশের সরকার, সেই ফার্মনেসের জায়গা থেকে সেই কাজটা সম্পন্ন করবেন। রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন চাইবে না, সেই জন্য আপনারা স্থানীয় সরকার নির্বাচন দেবেন না, এটা আমরা দেখতে চাই না। তারা প্রোক্লেমেশন চাইবে না, এই কারণে আপনারা প্রোক্লেমেশন দেবেন না। তারা সংবিধান বাতিল চাইবে না, এই জন্য আপনারা সংবিধান বাতিল করবেন না। তারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে দেবে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা আপনাদের কাছ থেকে এ ধরনের নমনীয়তা, এ ধরনের আপোষকামিতা দেখতে চাই না। আপনাদের পক্ষে পুরো বাংলাদেশের জনগণ আছে, শুধু আপনারা এটা রিয়েলাইজ করেন যে আপনারা একটা বাংলাদেশের সরকার হিসেবে আছেন এবং একটা অন্তত কাজ করে দেখান যেটা রাজনৈতিক দলগুলো বিরোধিতা করার পরেও আপনারা সরকার হিসেবে এই কাজটা করেছেন। এই আহ্বান আমি রাখছি এবং আপনাদের প্রতি আমার সর্বশেষ যে আহ্বান থাকবে যে আমাদের মধ্যে প্রাইভেট পাবলিকের এই বিভাজন, এটা কিন্তু আত্মঘাতী বিভাজন এবং এটা সুযোগ নেবে আসলে বাইরের শক্তি এবং সুযোগ নেবে গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ সরকার। আপনারা কত বড় কাণ্ড করেছেন, কত বড় ঘটনা ঘটেছেন, আপনারা ইতিহাসের ভেতরে আছেন বলে সবসময় কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বাংলাদেশ দেখুন, সিরিয়ায় বাশার আল আসাদ তিনি কিন্তু পালিয়ে গেছেন রাশিয়ায়, তার পুরো ক্যাবিনেট, তার পুরো দল কিন্তু সিরিয়ায় রয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ আজকে পুরো একটা দল পলাতক, পুরো একটা দল আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছে। এই ঘটনাটা আপনারা ঘটিয়েছেন। সুতরাং সামনে আমাদের যে পথ আছে, যে আমাদের টার্গেটগুলো আছে, সেগুলো সম্পন্ন করতে হবে অবশ্যই, কিন্তু যেটুকু আমরা ইতিমধ্যেই করেছি এটুকু আমাদের রক্ষা করতে হবে। এই দায়, এই দায়িত্ব, এই ঐতিহাসিক কর্তব্য বাংলাদেশের জনগণ আমাদের কাছে দিয়েছে। এবং আমি একটা লাস্ট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই তাকে চেনেন, ফ্রান্স ফানো। তিনি একজন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক, এই আমাদের মতো বয়সে তিনি মারা গেছেন, কিন্তু তার আগেই তিনি একটা কথা বলে গেছেন যে প্রত্যেকটা জেনারেশনের সামনে দুটো কাজ থাকে, তার সামনে একটা মিশন থাকে। সেই মিশন হয় সে কমপ্লিট করবে, হয় সে সাকসেসফুল করবে, অথবা সে ওই মিশনের সাথে বিট্রে করবে। সুতরাং আমাদের সামনে সিদ্ধান্ত পরিষ্কার, বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করে এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এমন একটা গণতান্ত্রিক সংবিধান বানাতে হবে। এই ঐতিহাসিক কর্তব্য, ঐতিহাসিক ব্যাটন বাংলাদেশের জনগণ আমাদের সামনে দিয়েছে, এই জেনারেশনের সামনে দিয়েছে। আমাদের সামনে মাত্র দুটো অপশন, হয় এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, সফল করতে হবে, অথবা আমাদেরকে ব্যর্থ হতে হবে। যদি আমরা ব্যর্থ হই, কেউ কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে মনে রাখে না। মাউন্ট এভারেস্টে কোন দ্বিতীয় ব্যক্তি উঠেছেন কেউ মনে রাখে না, আর আমরা যদি ব্যর্থ হই আমাদেরকে তো মনে রাখার প্রশ্নই আসে না। সুতরাং আমাদেরকে সফল হতেই হবে এবং আমাদের ব্যর্থ হওয়ার কোনো অধিকার জনগণ আমাদেরকে দেয় নাই। এই জায়গা থেকে যখন আপনি আপনার ভেতরের এই কলপটাকে পড়বেন, যখন আপনি শুনবেন যে এইটা আপনার কাজ, তখন ছোট ছোট যে অভিযোগ, ছোট ছোট যে না পাওয়া, ছোট ছোট যে ন্যায্য ক্ষোভ, আমি স্বীকার করছি আমাদের অনেক ন্যায্য ক্ষোভ আছে, তখন এগুলো আমরা মিনিমাইজ করতে পারবো, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। এমন কিছু হয় নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমরা নিজেদের মধ্যে পরস্পর বসে কথা বলে সেটা সমাধান করতে পারবো না। সুতরাং যারা চায় বাংলাদেশের তরুণদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ুক, তাদেরকে আমরা সুযোগ দিতে চাই না। এখানে কোনো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আমার ভাই প্রাইভেটে পড়ে, আমি পাবলিকে পড়ি, আমি প্রাইভেটে পড়ি, আমার ভাই পাবলিকে পড়ে, এই হচ্ছে ব্যাপার। একই শ্রেণীর মানুষ, একই নিম্ন মধ্যবিত্ত। আজকাল কিন্তু আগের যে ধারণাটা ছিল যে বড়লোকের ছেলেমেয়েরা
যারা পড়াশোনায় খারাপ তারা প্রাইভেটে পড়ে, কারণ পাবলিকে তারা চান্স পায় নাই। এই দিন কিন্তু চলে গেছে, এই দিন আর নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন একাডেমিক এক্সিলেন্সের দিক থেকে অনেক অনেক এগিয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে গেছে। এটা আপনাদের এখানে এসেছে এবং আপনাদেরকে প্যাম্পার করবো এই জায়গা থেকে আমি বলছি না, এটা আমার অনেস্ট রিয়েলাইজেশন। সুতরাং এই পাবলিক প্রাইভেট এটা শুধুমাত্র আমি মনে করি যে একটা টেকনিক্যাল ব্যাপার। এর বাইরে যে জেনারেশনাল, যে প্রজন্মগত, যে আমাদের যে রুহ এবং কলব পরস্পরের যে মানে যে দাগ, যে টান, এটা আমাদেরকে পড়তে পারতে হবে। এবং যে কর্তব্য আমাদের সামনে জনগণ আমাদের হাতে তুলে দিয়ে অধীর অপেক্ষায় আছে যে আমরা নিজেদের মধ্যে কোনো বিভেদ করব না এবং নিজেদের মধ্যে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে, ছোট ছোট মানে ইগো নিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াবো না, এটা জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে।